আসসালামু আলাইকুম। ইরানের উপকূলীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সামরিক অভিযান টানা ১১তম রাত ধরে চলমান। এর আগে ৪০ দিনেরও বেশি সময় ধরে চলা সংঘাত এবং একটি ভঙ্গুর কূটনৈতিক সমঝোতা ভেঙে যাওয়ার পর ওয়াশিংটন আবারও সামরিক শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রথম সংঘাতকে দ্রুত নির্ণায়ক বিজয় হিসেবে তুলে ধরলেও সেই সামরিক সাফল্যকে স্থায়ী রাজনৈতিক ফলাফলের রূপ দিতে পারেনি। ইরান হরমুজ প্রণালীর ওপর উল্লেখযোগ্য প্রভাব ধরে রাখে এবং তেহরান ওয়াশিংটনের ১৪ দফা সমঝোতা যুক্তরাষ্ট্র যে কৌশলগত ভারসাম্য আশা করেছিল তা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়। ফলে সামরিক সাফল্যের দাবির সঙ্গে বাস্তব রাজনৈতিক পরিস্থিতির ব্যবধান ক্রমে স্পষ্ট হয়ে ওঠে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। এই ব্যর্থতার পর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়তে থাকে। রিপাবলিকান দলের কট্টরপন্থী আইন প্রণেতা, ইসরায়েলপন্থী লবি এবং রক্ষণশীল বিশ্লেষকরা প্রশাসনের নরম অবস্থানের সমালোচনা করেন। এই রাজনৈতিক চাপই একমাত্র কারণ না হলেও তার সংযত নীতি অনুসরণের সুযোগকে অনেকটাই সংকুচিত করে। এরই ধারাবাহিকতায় ট্রাম্প প্রকাশ্যে বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে এবং সেটি পরিচালনা করবে। এরপর মার্কিন হামলা আবু মুসা ও গ্রেটার তুম্ব দ্বীপ পর্যন্ত বিস্তৃত হয়, যা ইরানের দক্ষিণ উপকূল জুড়ে নতুন মাত্রার সামরিক তৎপরতার ইঙ্গিত দেয়। এই পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক অপারেশন নেপচুন ও নরম্যান্ডি অবতরণের সঙ্গে তুলনার জন্ম দিয়েছে। ১৯৪৪ সালের ৬ জুন ডি-ডেতে শুরু হওয়া অপারেশন নেপচুন ছিল মিত্রবাহিনীর নরম্যান্ডি আক্রমণের নৌ অভিযান। এর লক্ষ্য কেবল উপকূলে গোলাবর্ষণ নয়, বরং প্রায় ১,৩২,০০০ সেনা নিরাপদে অবতরণের জন্য প্রয়োজনীয় সামরিক পরিবেশ তৈরি করা। মিত্রবাহিনী আকাশে পূর্ণ আধিপত্য, নৌবাহিনীর গোলাবর্ষণ, মাইন অপসারণ, প্রতারণামূলক কৌশল এবং উপকূলীয় প্রতিরক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উপর সমন্বিত হামলার মাধ্যমে জার্মান বাহিনীকে দুর্বল করে। অপারেশন ফর্টিটিউডের মাধ্যমে জার্মানদের বিভ্রান্ত করা হয়, যাতে তারা প্রকৃত অবতরণ স্থল সম্পর্কে ভুল ধারণা পোষণ করে। বর্তমান মার্কিন অভিযানের লক্ষ্যবস্তুর দিকে তাকালে কিছু মিল স্পষ্ট হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা, সামরিক লজিস্টিক অবকাঠামো, নৌ সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগারে হামলা চালিয়েছে। অর্থাৎ কেবল জাহাজ বিধ্বংসী হুমকি নয়, বরং দক্ষিণ উপকূলের সামগ্রিক প্রতিরক্ষা ও সরবরাহ ব্যবস্থাকেও দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। যদিও এটা স্থল আক্রমণে আসন্ন এমন প্রমাণ নয়, তবে যুদ্ধক্ষেত্র প্রস্তাবের কৌশলের সঙ্গে সাদৃশ্য অস্বীকার করা যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ মিলগুলোর একটি হল যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থা লক্ষ্যবস্তু করা। নরম্যান্ডি অভিযানের আগে মিত্রবাহিনী জার্মান সেনাদের উপকূলে দ্রুত পৌঁছানোর পথ ব্যাহত করতে সেতু, রেললাইন ও সড়কে হামলা চালায়। একইভাবে সাম্প্রতিক সময়ে হরমুজগান প্রদেশে, বিশেষ করে বান্দার খামিরের আশেপাশে সেতু, বিভিন্ন পরিবহন অবকাঠামোতে মার্কিন হামলা বেড়ে গেছে। এর উদ্দেশ্য সরবরাহ ব্যাহত করা, প্রতিরক্ষাকারী বাহিনীর পুনর্গঠন ধীর করা এবং তাদের চলাচলের স্বাধীনতা সীমিত করা। উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের প্রচেষ্টাও লক্ষণীয়। নরম্যান্ডিতে মিত্রবাহিনী জার্মান উপকূলীয় কামান ও আটলান্টিক ওয়াল লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষণ চালায়। বর্তমান অভিযানে যুক্তরাষ্ট্রের ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, উপকূলীয় বিমান প্রতিরক্ষা, রাডার, কমান্ড সেন্টার, নজরদারি কেন্দ্র এবং নৌঘাঁটি। বুশেহর, জাস, কোনারাক, আবু মুসা ও বন্দর আব্বাসে পরিচালিত হামলার উদ্দেশ্য মার্কিন নৌবাহিনীর জন্য সমুদ্রপথ নিরাপদ করা এবং অভিযানের স্বাধীনতা বাড়ানো। তবে একই পদক্ষেপ ভবিষ্যতে কোনো দ্বীপ দখল বা উপকূলে অবস্থান গড়ার প্রস্তুতির অংশ হতে পারে। আধুনিক উভচর অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হল যুদ্ধক্ষেত্রকে বিচ্ছিন্ন করা। এ কারণে সৈন্য অবতরণের আগে সেতু, বন্দর, সড়ক ও যোগাযোগ কেন্দ্র ধ্বংস করা হয়। বন্দর আব্বাসে সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণ স্থাপনায় মার্কিন মানববিহীন সমুদ্রযান ব্যবহারও নতুন মাত্রা যোগ করেছে।
সেনকম জানিয়েছে, সারোনিক করসোয়ান নামের এই ড্রোন নৌযান প্রথমবারের মতো যুদ্ধে ব্যবহার করা হয়েছে। ওমান সাগর পেরিয়ে ইরানের নৌঘাঁটিতে পৌঁছানোর সক্ষমতা উপকূলীয় যুদ্ধে স্বয়ংক্রিয় প্ল্যাটফর্মের বাড়তে থাকা ভূমিকা তুলে ধরেছে। তবে নরম্যান্ডির সঙ্গে তুলনার সীমাবদ্ধতাও রয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলের ভূপ্রকৃতি নরম্যান্ডির সমতল উপকূলের মতো নয়। দুর্গম পার্বত্য এলাকা, জাগ্রস পর্বতমালা, অসংখ্য দ্বীপ, দীর্ঘ পাল্লার উপকূল ভিত্তিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, নৌমাইন এবং ছড়িয়ে থাকা ক্ষেপণাস্ত্র ইউনিট যেকোনো সম্ভাব্য স্থল অভিযানের ব্যয় ও ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এছাড়া পূর্ণাঙ্গ উভচর আক্রমণের জন্য প্রয়োজনীয় বিপুল সেনা অবতরণ জাহাজ, চিকিৎসা প্রস্তুতি ও সরবরাহ ব্যবস্থার কোনো প্রকাশ্য লক্ষণও এখনো দেখা যায়নি। ফলে বর্তমান পরিস্থিতি বৃহৎ আকারে আগ্রাসনের চেয়ে আকাশ ও সমুদ্র ভিত্তিক চাপ সৃষ্টির অভিযানের দিকেই বেশি ইঙ্গিত করে। যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মতবাদে জোরপূর্বক প্রবেশ অভিযানের আগে প্রতিরক্ষা ব্যবস্থা দমন, চিহ্নিত এলাকা বিচ্ছিন্ন করা এবং পরবর্তী বাহিনীর জন্য পথ তৈরি করার কথা বলা হয়। বর্তমান অভিযানের বিভিন্ন উপাদান সেই কাঠামোর সঙ্গে মিল রাখলেও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, কৌশলগত গভীরতা এবং আঞ্চলিক সংঘাত ছড়িয়ে দেওয়ার ক্ষমতা এখনও বড় প্রতিবন্ধক। তাই নরম্যান্ডির সঙ্গে কৌশলগত মিল থাকলেও সেটি আসন্ন আগ্রাসনের প্রমাণ নয়, বরং উত্তেজনা বৃদ্ধির সম্ভাব্য ঝুঁকির সতর্কবার্তা। ট্রাম্প প্রশাসন নতুন হামলাকে নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের প্রমাণ হিসেবে তুলে ধরলেও বাস্তবতা হলো যে যুদ্ধকে আগেই সফল বলা হয়েছিল সেটি আবার শুরু করতে হয়েছে। ইতিহাস দেখায় সামরিক শক্তি দিয়ে অবকাঠামো ধ্বংস করা সম্ভব হলেও টেকসই রাজনৈতিক সমাধান প্রতিষ্ঠা করা অনেক কঠিন। নরম্যান্ডি সফল হয়েছিল কারণ মিত্রবাহিনীর হাতে ছিল বিপুল সামরিক সম্পদ, আন্তর্জাতিক জোট, পূর্ণ আকাশ ও সমুদ্র নিয়ন্ত্রণ, গোয়েন্দা সুবিধা এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনার সক্ষমতা। ইরানের ক্ষেত্রে আঞ্চলিক পাল্টা হামলা, মার্কিন ঘাঁটিতে আঘাত এবং বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস পরিবহনকারী হরমুজ প্রণালীতে অস্থিতিশীলতা সবই বড় ঝুঁকি হিসেবে রয়ে গেছে। তাই বর্তমান সামরিক তৎপরতা কৌশলগতভাবে নরম্যান্ডির কিছু উপাদানের প্রতিফলন ঘটালেও সেটি সফল আগ্রাসনের পূর্বাভাসের চেয়ে বরং আরেকটি দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল সংঘাতের আশঙ্কাই বেশি জোরালো করে তোলে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউজ ইনফোটেইনমেন্টে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।